আচ্ছা, যদি এবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটার প্রেক্ষাপটের দিকে আমরা দেখি, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের একটা ধ্রুপদী রচনা। এবং এটার মধ্যে আমাদের গ্রামের যে দরিদ্র মানুষ, তাদের যে জীবন সংগ্রাম, সেটাকে কেন্দ্র করে আমাদের প্রকৃতির সাথেও যে একটা সম্পর্ক এবং সাথে সামাজিক যে অবকাঠামো, সেটার যদি অভাবজনিত পরিস্থিতিটা আমাদের সেই সংগ্রামের জীবনে ঘটে, তো সেটার যে রূঢ় বাস্তব পরিস্থিতিগুলো, সেটা কিন্তু আমরা এই উপন্যাসের মধ্যে সরাসরি পেয়ে যাই। একই সাথে এই উপন্যাসটা কিন্তু মূলত গ্রামীণ পরিবারের যে জীবনধারা, মানে সেটার সাথে হলেও এটার যে মুখ্যত প্রেক্ষাপট বা অন্তর্নিহিত যে ফলাফলটা, সেটা কিন্তু আর্থসামাজিক এবং সাংস্কৃতিক বাস্তবতার সাথে কিন্তু প্রাসঙ্গিক। তো সেটাকে কেন্দ্র করে যদি আমাদের সেই বাংলাদেশের প্রেক্ষাপটটাকে যদি আমরা সামঞ্জস্যতায় আনি, তাহলে ব্যাপারটা কেমন লাগবে। তো পথের পাঁচালীর সাথে আমাদের বাংলাদেশের যে বর্তমান যে গ্রামীণ সমাজের আর্থসামাজিক যে পরিস্থিতিটা, সেটাই কিন্তু আমাদের মূলত তুলনাভিত্তিক পরিস্থিতিটার আলোচনার প্রেক্ষাপট আর কি। তো উপন্যাসের প্রেক্ষাপটে যদি আমরা সাধারণ কিছু ক্যাজুয়াল অবস্থাগুলোকে দেখি, যেমন পথের পাঁচালীতে আমাদের মেইন যে চরিত্র, যেমন হরিহর রায়, তার কিন্তু একটা পরিবার, এবং সেই পরিবারটা কিন্তু একটা ছোটো গ্রামে বসবাস করে, এবং সেখানে তাদের আয় কিন্তু খুবই সীমিত। একই সাথে হরিহর রায় কিন্তু একজন ব্রাহ্মণ এবং তার পেশা হচ্ছে পুরোহিত। কিন্তু তার ধর্মীয় কাজ থেকে যে অর্থটুকু তিনি পায়, তা দিয়ে কিন্তু পরিবারের চাহিদা সম্পূর্ণভাবে মেটানো সম্ভব হয় না। এবং হরিহরের পরিবারের এই যে দুরবস্থাটা, তারা কিন্তু তাদের দৈনন্দিন জীবনে যে বিশাল চ্যালেঞ্জগুলো, সেগুলো কিন্তু সম্মুখীন হয়ে যায়। সেই হিসেবে বাংলাদেশের গ্রামীণ এলাকায় কিন্তু আমাদের প্রচুর এরকম দরিদ্র পরিবারগুলো কিন্তু আজকের এই 2024 সালে এসেও কিন্তু বিদ্যমান। একেবারে ওই রকম কোনো পেশার সাথে জড়িত নয়, কিন্তু ওই রকম আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় উপস্থিত এরকম প্রচুর পরিবার আছে। আমাদের দেশের মোট জনসংখ্যার যে অংশটুকু, তার মধ্যে 60%-এর মতো এবং এর চেয়েও মোটামুটি বলা যায় যে 70%-এর কাছাকাছি মানুষ কিন্তু এখনও গ্রামে বাস করে। এবং এদের মধ্যে অনেকেই দিন এনে দিন খাওয়া পরিবারগুলোর মধ্যে কিন্তু এরা স্বাভাবিকভাবে জড়িত। তো দারিদ্র্যের ফলে আমাদের এই যে গ্রামীণ এলাকার মানুষদের জীবনে যে নানা ধরনের বাধা আসে, বিশেষ করে কী ধরনের বাধাগুলো, যেমন পর্যাপ্ত যে খাদ্য, সাথে শিক্ষা এবং চিকিৎসার যে অভাব, এগুলো কিন্তু সবার সম্মুখ ফ্রন্টে এসে বা সবার সামনে থেকে এই জিনিসগুলো কিন্তু আমরা বাধা পেয়ে যাই। তো ইউএনডিপি এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংক তাদের যে প্রতিবেদন আমাদের দেশের এই পরিস্থিতিগুলোকে নিয়ে দেয় প্রতি বছরে, তো তাদের উল্লেখযোগ্য সেসব প্রতিবেদনগুলোর মধ্যে এরকম কিছু ভাষ্য আছে, যেমন বাংলাদেশের গ্রামীণ এলাকায় দারিদ্র্যের হার কিন্তু অবশ্যই শহরের তুলনায় অনেক বেশি, এবং এটা গ্রামের মানুষদের আর্থিক এবং সামাজিক যে নিরাপত্তার অভাব, সেটাকে কিন্তু বিস্তৃতভাবে কী করায়, প্রতিফলন করায় দেয় আমাদের সামনে। তো এর মধ্যে খুবই সুন্দরভাবে জড়িত থাকে যে জিনিসগুলো, সেটা হচ্ছে অশিক্ষা এবং একই সাথে সামাজিক যে অবকাঠামোগুলো, সেটার কিন্তু অভাব। এটা কিন্তু আমরা উপন্যাসের মধ্যেও টু দ্য পয়েন্টে কিছু বিষয়গুলোকে পাই। যেমন উপন্যাসের মধ্যে অপু এবং তার যে দিদি দুর্গা, তাদের মধ্যে এডুকেশন বা শিক্ষা, এটা শুধু একাডেমিক শিক্ষা নয়, বিশ্বকে জানার জন্য যে শিক্ষার জায়গাটা, সেটার প্রতি কিন্তু তাদের এক গভীর আকাঙ্ক্ষা, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং একই সাথে অপু যখন ছোটোবেলায় স্কুলে ভর্তি হয় এবং তার জ্ঞানী হয়ে ওঠার এক টাইপের স্বপ্ন জাগ্রত হয়, এবং শিশু বয়সে এই জিনিসটা হওয়াটাই স্বাভাবিক, এবং সেই জিনিসটাকে লালিত পালিত করতে পারার দায়িত্বের জায়গাটা কিন্তু রাষ্ট্রের। কিন্তু তার পরিবারের যে আর্থিক অভাব অনাটন এবং একই সাথে গ্রামীণ এলাকার যে শিক্ষা ব্যবস্থাটা, সেটার কিন্তু এক ধরনের বিশাল অপ্রতুলতা থাকার কারণে অপুকে কিন্তু সেই বিষয়টা বাধাগ্রস্ত করেছে, এবং সে যে জিনিসটাকে লালন করতে চেয়েছিল সেটা কিন্তু পারে নাই। তো দুর্গার ক্ষেত্রেও আমরা শিক্ষার প্রতি সেই একই আগ্রহ দেখতে পাই, এবং কিন্তু দেখা যায় যে
তার ক্ষেত্রে সামাজিক দিক থেকে একটা বাধা, এবং একই সাথে আর্থিক বাধা তো প্রাসঙ্গিকতার মধ্যেই চলে আসে। এই কারণে তারা কেউই সেভাবে স্কুলের গণ্ডিটার মধ্যে যে ফলাফলটা দরকার ছিল শিক্ষাকেন্দ্রিক, সেটা কিন্তু পায় না। অপু কিছুটা পেলেও দুর্গার ক্ষেত্রে কিন্তু সে জিনিসটা হয়েই ওঠে নাই। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি যে গ্রামীণ এলাকাগুলা, সেগুলোর ক্ষেত্রে শিক্ষার এই অভাবটা কিন্তু একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। তো অনেক শিশুই দারিদ্র্যের কারণে বিদ্যালয় তো যেতে পারেই না, বরঞ্চ তাদের যে সাধারণ শিক্ষা যে অভাবটা, সুযোগটা, সেটা থেকেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এবং একই সাথে যে প্রাইমারি বিদ্যালয়ের পরে যে উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় ভিত্তিক পড়াশোনার যে সুযোগগুলো, সেটা থেকে কিন্তু সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেই। প্রতিনিয়ত আমরা প্রতি বছরে কিন্তু দেখি যে ইউনেস্কোর বিভিন্ন ধরনের প্রতিবেদন থাকে। তো সেই প্রতিবেদনগুলো থেকেও কি বলা যায় যে বাংলাদেশের যে গ্রামীণ এলাকার সেই স্কুলগুলো থেকে ঝরে পড়ার হার শিশুদের অত্যধিক বেশি শহরের তুলনায়। কারণ শহরের মানুষজনের ক্ষেত্রে আর্থিক সংকটের যে জায়গাটা, সেটার মধ্যে একটা চলমানতা থাকে, যে কারণে তাদের ক্ষেত্রে জিনিসগুলোকে ডিঙিয়ে যাওয়াটা একটু সহজ। আর গ্রামীণ এলাকার ক্ষেত্রে সে জিনিসটা কিন্তু ওরকম চলমানতায় থাকে না। এটা কিন্তু সামাজিক অগ্রগতির পথে একটা বড় বাধা। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই চাক্ষুষভাবে দেখতে পারি। একই সাথে উপন্যাসের মধ্যে যদি আমরা স্বাস্থ্যসেবা এবং যে চিকিৎসার অভাব, এইসব পরিস্থিতিগুলোকে দেখি, দেখব যে দুর্গার যে অসুস্থতাটা এবং তার যে মৃত্যুর ঘটনাটা, এটা কিন্তু একটা মানে আমাদের ক্ষেত্রে মর্মাহত করার পরিস্থিতিটাকে জাগ্রত করে। দুর্গা অসুস্থ হলেও গ্রামের কোনো ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা পায় না, স্বাস্থ্যসেবার ব্যবস্থাটা নাই। হরিহর আর সর্বজয়া তাদের মেয়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করতেও পারে না, কারণ তাদের সেই সংকটের জায়গাটা বিদ্যমান। ফলে দুর্গার ওই যে স্বাস্থ্যজনিত অবস্থাটা, সেটা কিন্তু ক্রমেই কী হয়, অবনতি হয় এবং সে মারা যায়। বাংলাদেশের গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবা এখনও কিন্তু খুবই অপ্রতুল। যেমন অনেক গ্রামে আধুনিক হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের যে অভাব, সেটা কিন্তু আছে। এবং ফলে গ্রামীণ যে মানুষেরা, তারা কিন্তু প্রায় যে সঠিক চিকিৎসা পাচ্ছে তা কিন্তু বলা যাচ্ছে না। এবং অনেক ক্ষেত্রেই সাধারণ রোগের যে চিকিৎসাটা, সেটা নেওয়ার জন্যও কিন্তু দেখা যাচ্ছে যে শহরে যেতে হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে শহরের যে জেলাভিত্তিক হাসপাতালগুলো, সেগুলোতেও সঠিকভাবে চিকিৎসার পরিচর্যাটা না পাওয়ার ক্ষেত্রে অনেককেই রাজধানীমুখী হতে হয়। এবং দরিদ্রতার কারণে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে সেই স্টেপগুলোতে পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। তো এই যে স্বাস্থ্য খাতের উন্নতির যে পরিস্থিতিটা, সেটা কিন্তু আমাদের দেশে এক ধরনের বাধাগ্রস্ত অবস্থায় হয়ে আছে। আমাদের বাংলাদেশের বিগত সরকার, চলমান সরকারের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের উদ্যোগের জায়গাগুলো বিদ্যমান, কিন্তু গ্রামীণ স্বাস্থ্যসেবার মান কিন্তু এখনও সেই একই অবস্থায় আছে। এবং একই সাথে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ এবং সেটার যে প্রভাব, সেটাকেও যদি দেখি, আমাদের বাংলাদেশে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের খুব বড় একটা সমস্যা। বিশেষ করে আমাদের যে বন্যা, যেমন বিগত মাসে, আমাদের এই চলমান মাসে যে ফেনীতে যে বন্যা, এবং একই সাথে উত্তরাঞ্চলের যে বন্যা, সিলেট অধ্যুষিত এলাকায় বন্যা, এবং দক্ষিণ অঞ্চলের সুন্দরবন অধ্যুষিত এলাকায় যে বন্যা, একই সাথে ঘূর্ণিঝড় এবং নদী ভাঙনের যে পরিস্থিতিটা, এটা কিন্তু খুবই মর্মান্তিক। তো পথের পাঁচালী উপন্যাসটার ক্ষেত্রেও কিন্তু আমরা যে প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের জীবন সংগ্রামের যে পরিস্থিতিটা, সেটা কিন্তু আমরা দেখি। সেখানে গ্রামীণ মানুষদের প্রকৃতির প্রতি যে দয়া দাক্ষিণ্যের যে পরিস্থিতিটা, সেটা কিন্তু তাদের নির্ভরশীলতার জায়গাটা ছিল। যেমন প্রকৃতির যে প্রভাব, সেটা কিন্তু কখনোই সেটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারবে না। যে কারণে যদি প্রকৃতিকে আর নিয়ন্ত্রণ করার জায়গাটুকু কৃত্রিমভাবে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিঃস্ব হতেই হবে। এটাই প্রকৃতির নিয়ম। বাংলাদেশের বাস্তবতায় বিশেষ করে আমাদের যে নদী পার এলাকা যেগুলো আছে, বিশেষ করে যেমন পদ্মা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো, যেমন পাবনা, রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে শরীয়তপুর, এদিকে মুন্সিগঞ্জ, চাঁদপুর, এই যে এই জনপদগুলা, এরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের একটা বড় চ্যালেঞ্জ নিয়ে থাকে সব সময়।
যেমন প্রতি বছর তিস্তা পাড়ের যে মানুষগুলো, বিশেষ করে রংপুর অধ্যুষিত এলাকায় বহু মানুষ বন্যা এবং নদী ভাঙনে তাদের ঘরবাড়ি এবং জমি হারাচ্ছে। এবং এই বছরে সবচেয়ে ভয়াবহ বন্যার পরিস্থিতিটা কিন্তু আমরা দেখতে পেলাম ফেনী অধ্যুষিত এলাকায় এবং সেই পার্শ্ববর্তী যে ৮ জেলা সেইগুলোতে। এবং তাদের যে জীবিকা নির্বাহ বর্তমানের ক্ষেত্রে যে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেটা কিন্তু আমরা অনুমান করতেই পারছি। তো বাংলাদেশের এরকম অনেক গ্রামেই নদী ভাঙনের ফলে বাস্তুচ্যুত যে মানুষের সংখ্যা সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ। যেহেতু তারা বাস্তুচ্যুত মানুষ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হচ্ছে রাষ্ট্রের চলমান পরিস্থিতির মধ্যে, এটা কিন্তু তাদের জীবনের এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তো এই যে প্রাসঙ্গিক পরিস্থিতিগুলো সেটার সাথে কিন্তু আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক বাস্তবতাটা ওই উপন্যাসকে কেন্দ্র করে সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। যেমন গ্রামীণ দারিদ্র্যের যে পরিস্থিতিটাকে উপন্যাসে চিত্রায়ন করা হয়েছে সেই জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রেও সত্য। অর্থাৎ পথের পাঁচালীতে যে দরিদ্র গ্রামীণ পরিবারগুলার যে জীবনের যে পরিস্থিতিগুলো বা প্রবাহ চিত্রগুলো তুলে ধরা আছে আমাদের বাংলাদেশের সব এলাকার জন্য এটা সত্য। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বলি এবং সে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট পরিবারকে বলি, সম্পূর্ণটাই কিন্তু কৃষি নির্ভর। আর কৃষির সাথে সংশ্লিষ্ট পরিবারগুলোর অনেকেই দরিদ্র অবস্থায় বসবাস করে এবং কৃষির যে আয়ের যে একটা অস্থিরতাটা বর্তমানে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বৃত্তের মধ্যে এবং সেটাকে কর্মসংস্থানের অবস্থাটাকে চলমান রেখে গ্রামীণ মানুষদের দরিদ্রের যে চ্যালেঞ্জগুলো সেগুলো কিন্তু এক ধরনের প্রভাব ফেলে দেয়। যে জিনিসটা আমরা পথের পাঁচালী উপন্যাসের মধ্যে তার ওই হরিহর এবং তার পরিবারের ক্ষেত্রে জিনিসটাকে দেখি আমরা, যে তাদের আয়ের অস্থিরতারা এবং একই সাথে তাদের কর্মসংস্থানের একটা বলা যায় দুর্বলতাটা সেটা কিন্তু তাদের পরিবারের সর্বশেষ পরিস্থিতিটাকেও কিন্তু নাড়া দিয়ে ফেলে। একই সাথে গ্রামীণ নারীর যে অবস্থাটা সেটাও কিন্তু আমরা খুব প্রাসঙ্গিকভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু পাই। যেমন সর্বজয়া হরিহরের স্ত্রী গ্রামের নারীদের যে জীবন সেটাকে কিন্তু ওই পুরো উপন্যাসকে কেন্দ্র করে সে কিন্তু প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ ওই গ্রামে আরও অন্যান্য যত শ্রেণীর স্ত্রীরা আছে তারা সবাই কিন্তু ওই একই রকম ফ্রেমটাকে কেন্দ্র করেই ওখানে বসবাস করছে। তো তার জীবনে যে একটা অসহায়ত্ব এবং সংগ্রাম এই দুটোই কিন্তু আছে। যেমন এক অর্থে অসহায়ত্ব কোন দিক থেকে, আর্থসামাজিক প্রেক্ষাপটের দিক থেকে, এবং সংগ্রাম কোন দিক থেকে, যে টিকে থাকতে হবে। তো এই যে পরিবারকে টিকিয়ে রাখার যে দায়িত্ব সেটা তার উপর, কিন্তু সামাজিক এবং ওই যে সামাজিক যে প্রেক্ষাপট বা প্রতিবন্ধকতা সেটা কিন্তু ক্রমেই তাকে চাপের মধ্যে রাখে। বাংলাদেশের ক্ষেত্রেও অনেক গ্রামীণ নারীর জীবনেও কিন্তু এই জিনিসটাকে আমরা পাই এবং সেটা এখনও সময়ের সাথে প্রাসঙ্গিক। যেখানে পরিবারের প্রধান হিসেবে তারা কাজ করে কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কারণে তারা প্রায়ই বঞ্চিত সেই সব কিছু থেকে। সামাজিক যত ধরনের সুযোগ সুবিধা সেই সব কিছু থেকে বঞ্চিত, অর্থনৈতিকভাবে তো তাদের কোনো সিদ্ধান্তের জায়গায় থাকে না। একই সাথে নারীর যে ক্ষমতায়নের যে বিষয়টা সেটার কিন্তু একটা প্রচেষ্টা থাকে, কিন্তু গ্রামীণ সমাজে কিন্তু এখনও নারীদের যে পরিস্থিতিটা সেটা কিন্তু পুরুষতান্ত্রিক শোষণের মধ্যেই কিন্তু এখনও আবদ্ধ। এবং একই সাথে সর্বশেষে আমরা কিন্তু পথের পাঁচালীতে এটাও দেখেছি যে শহরমুখী মানুষের যে অভিবাসনের যে জায়গাটা সেটাও কিন্তু হরিহরের পরিস্থিতিটাকে আমরা দেখতে পারি, যে হরিহর কিন্তু গ্রামের জীবনযাপনের যে কষ্ট সেটা থেকে বাঁচতে সে কী করতেছে, শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কিন্তু সেখান থেকে গিয়েও সে সাফল্য পায় না। কিন্তু বাংলাদেশের যে গ্রামীণ এলাকাগুলো সেগুলোতে কিন্তু এই অভিবাসন নামক প্রক্রিয়াটা একটা সাধারণ ঘটনা বর্তমানের সময়ে, যেখানে বহু মানুষ কাজের খোঁজে শহরে চলে যায়, কিন্তু তাদের মধ্যে সকলেই কিন্তু সফল হতে পারে না। তো শহরে যাওয়া মানে যে শুধু কাজের সুযোগ সৃষ্টি নয়, সেখানে গিয়েও যে নতুন একটা সামাজিক বাস্তবতায় লড়াই করে থাকতে হবে, এই জিনিসটা কিন্তু প্রধান। তো গ্রামীণ অভিবাসী যারা তারা কিন্তু প্রায়ই শহরের জীবনের যে প্রতিকূলতাটা সেই প্রতিকূলতাটার মধ্যে কিন্তু হারিয়ে যায় এবং সামাজিক এবং অর্থনৈতিকভাবে তো সেটা আরও দুর্বল হয়ে যায়, কারণ সকলের সাথে সেই জিনিসটা মেইনটেন সম্ভব হয়ে ওঠে না। তো মূলত এই যে পথের পাঁচালী উপন্যাসের ক্ষেত্রে আমরা যে দারিদ্রতা, জীবন সংগ্রাম এবং গ্রামীণ জীবনের যে
অনিশ্চয়তা দেখি, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান যে আর্থসামাজিক বাস্তবতাটা সেটার সাথে কিন্তু প্রাসঙ্গিক সম্পূর্ণ অর্থেই। উপন্যাসের যে চরিত্রগুলো সেগুলোর জীবন, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে সংগ্রাম আমাদের গ্রামীণ জীবনের সম্পূর্ণ সমাজের যে দুঃখ কষ্ট সেগুলোকেই প্রতিফলিত করে এসছে। বিশেষ করে আমাদের যে দরিদ্র মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক প্রতিকূলতার সাথে যে লড়াই করার যে চিত্রটা আমরা এই উপন্যাসের মধ্যে স্পষ্টভাবে পাই, সেটা কিন্তু আমাদের বাস্তবতার সাথে একই অর্থে ব্যবহার হয়। সুতরাং বিভূতিভূষণের এই যে লেখা, এটা কিন্তু আসলে অতীত হিসেবেই আমরা যদি বিবেচনা করে থাকি তাহলে জিনিসটা আসলে প্রাসঙ্গিকতা পায় না। তো এই সৃষ্টিকর্মের সম্পূর্ণ একটা অংশ কিন্তু আজকে আমাদের এই সমাজে আর্থসামাজিক পরিস্থিতির একটা স্পষ্ট চিত্র প্রতিফলন করে দিচ্ছে। সেজন্য আমাদের এই জিনিসগুলোকে ভাবা উচিত কিনা, যেমন বাংলাদেশের যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা সেটার উন্নতির জন্য আমাদের কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, এই প্রশ্নটাও কিন্তু আমরা এই উপন্যাসের কেন্দ্রীভূত অংশ থেকেই কিন্তু পাই। একই সাথে আমাদের যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা যে অপ্রতুলতাগুলো আছে সেগুলোকে কীভাবে কাটিয়ে ওঠা যায়, এই প্রশ্নটাকেও কিন্তু এই উপন্যাসের প্রাসঙ্গিকতা থেকে আমরা পাই। এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থেকে আমাদের যে গ্রামীণ জনপদগুলো তাদের রক্ষার যে পদক্ষেপ সেগুলো কীরকম হওয়া উচিত, এবং আমাদের যে গ্রামীণ নারীদের ক্ষমতায়নের জন্য যে সামাজিক এবং প্রশাসনিক ভূমিকা সেটা কেমন হওয়া উচিত, বিশেষ করে শহরমুখী যে অভিবাসন প্রক্রিয়ায় গ্রামীণ সমাজ কী ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে, এটাও কিন্তু আমাদের বিশেষ বিবেচনার জায়গা বর্তমান সময়ে। এবং এই অভিবাসনের নেতিবাচক প্রভাবগুলো কিভাবে কমানো যায়, তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বর্তমান গ্রামীণ সমাজের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু ভাবার একটা বিশেষ সুযোগ করে দিচ্ছে। এবং এর সাথে ভবিষ্যতে কিভাবে প্রক্রিয়া ঘটানো যায় এগুলো নিয়েও কিন্তু একটা পথ প্রক্রিয়া দেয়। তো এই মোটামুটি এই বিষয়টার একটা সাধারণ থিম আমার অন্তত এই বিষয়গুলোকেই প্রধান মনে হয়েছে।